নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকের পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল কাটিয়েছেন মহারাষ্ট্রে। প্রথমে হিমাংশু রায়ের আমন্ত্রণে চিত্রনাট্যকার হিসেবে, তারপরে সাহিত্যিক হিসেবে। পুনে শহরে কেটেছে তার জীবনের এক বড় অংশ। পুনেতেই তার প্রয়াণ ঘটে 1970 সালে। কাজেই মহারাষ্ট্র তার রচনায় ফিরে এসেছে বারবার। মারাঠা নায়ক শিবাজি তাঁর সদাশিবের গল্পের পটভূমিকা রচনা করেছেন। আজকের এই গল্পটিতেও আমরা পুনে এবং তাঁর সন্নিকটের পাহাড়ি অঞ্চলের নিখুঁত বর্ণনা পাই। শরদিন্দুর রচনার আরেকটি বৈশিষ্ট্য হল চোখের সামনে যেন একটা চলমান চলচ্চিত্র দেখতে পাওয়া যায়। এই গল্পেও কিন্তু তার ব্যতিক্রম নেই। মাত্র কয়েক ঘন্টার সীমিত পরিসরে তিনি একটা চলচ্চিত্র দেখিয়েছেন পাঠকদের। তাতে ফ্ল্যাশব্যাক আছে, বন্ধুত্ব আছে, আর আছে এক ভবিষ্যতের নায়কের মঞ্চে উপস্থিত হওয়ার আয়োজনের কথা। আর সব কিছুর মধ্যে আছে সৃষ্টিকর্তার অপরূপ ভাষার প্রদর্শনী, যা মনকে প্লাবিত করে। আসুন আজ আমরা সবাই মিলে এই প্লাবনে অবগাহন করি। শুরু করি পাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প বাঘের বাচ্চা। পুনা গ্রাম হইতে প্রায় 7-8 ক্রোশ দক্ষিণ পশ্চিম দিকে উপত্যকা হইতে বহু ঊর্ধ্বে গিরিসঙ্কটের ভিতর দিয়া দুইজন সওয়ার নিম্নাভিমুখে অবতরণ করিতেছিল। চারিদিকেই উচ্চ নীচ ও ছোট বড় পাহাড়ের শ্রেণী, যেন কতকগুলো অতিকায় কুম্ভীর পরস্পর ঘেঁষাঘেঁষি হইয়া তাল পাকাইয়া এই হেমন্ত অপরাহ্নের সোনালি রৌদ্রে শুইয়া আছে। তাহারই মধ্যে পিপীলিকার মতো দুইটি প্রাণী সূর্যের দিকে পশ্চাৎ করিয়া ক্রমশ দীর্ঘায়মান ছায়া সম্মুখে ফেলিয়া ধীরে ধীরে নামিয়া আসিতেছিল। এখান হইতে উপত্যকা দৃষ্টিগোচর নয়, পথের কোনো চিহ্ন কোথাও বিদ্যমান নাই। চতুর্দিকে কেবল উলঙ্গ কর্কশ পাহাড়, মাঝে মাঝে দুই একটা খর্বাকৃতি কণ্টক গুল্ম। এই সকল চিহ্ন ছাড়া পথিককে বহু দূরস্থ জনপদে পরিচালিত করিবার কোনো নিদর্শন নাই। অনভিজ্ঞ ব্যক্তির পক্ষে এরূপ স্থানে দিগ্ভ্রান্ত হইবার সম্ভাবনা অত্যন্ত অধিক। অশ্বারোহী দুইজন যে পথ দিয়া নামিতেছিল তাহাকে পথ বলা চলে না। বর্ষার জল চূড়া হইতে নামিবার সময় পর্বতগাত্রে যে উপল পিচ্ছিল প্রণালী রচনা করে, সেইরূপ একটি প্রণালী পাহাড়ের শীর্ষ হইতে প্রায় ঋজু রেখায় পাদমূল পর্যন্ত নামিয়া গিয়াছে। সওয়ার দুইজন ঘোড়ার বলগা ছাড়িয়া দিয়া পরস্পর বাক্যালাপ করিতে করিতে চলিয়াছিল। খর্বদেহ রোমশ পাহাড়ি ঘোড়া স্বেচ্ছামতো সেই ঢালু বিপজ্জনক পথে সাবধানে অবতরণ করিতেছিল। এই স্থানে পথ এত বেশি ঢালু যে একবার অশ্বের পদস্খলন হইলে আরোহীর মৃত্যু অনিবার্য, কিন্তু সেদিকে আরোহীদের দৃষ্টি নাই। আরোহীদের মধ্যে একজন প্রাচীন বয়স্ক, মাথার চুল ও গোঁফ পাকা, বর্ণ এত বয়সেও তপ্ত কাঞ্চনের ন্যায়। কপালের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত শ্বেত চন্দনের দুইটি রেখা বোধ করি জরাজনিত ললাট রেখাকে ঢাকিয়া দিয়াছে।
মস্তকে শুভ্র কার্পাস বস্ত্রের উষ্ণীষ, দেহে তুলট আংরাখার ফাঁকে বাম স্কন্ধের উপর উপবীতের একাংশ দেখা যাইতেছে। চোখে মুখে একটি দৃঢ় অচঞ্চল বুদ্ধির প্রভা। দেখিলেই বুঝা যায় ইনি একজন শাস্ত্রাধ্যেয়ী অভিজাত বংশীয় ব্রাহ্মণ। ইহার হস্তে কোনো অস্ত্র নাই, কিন্তু যেরূপ স্বচ্ছন্দ নিশ্চিন্ততার সহিত অবতরণশীল অশ্বপৃষ্ঠে অটল হইয়া বসিয়া আছেন, তাহাতে মনে হয় কেবল ব্রহ্মবিদ্যার অনুসরণ করিয়াই ইনি জীবন অতিবাহিত করেন নাই। দ্বিতীয় আরোহীটি ইহার সম্পূর্ণ বিপরীত। বয়স বোধ করি 16 বৎসরও অতিক্রম করে নাই। দেহের বর্ণ শ্যাম, কিন্তু মুখের গঠন অতিশয় ধারালো। মৃদঙ্গ সদৃশ্য মুখের মধ্যস্থলে শ্বেনচঞ্চুর মতো নাসিকা এই অল্প বয়সেই তাহার মুখে শিকারীর মতো একটি শানিত তীব্রতা আনিয়া দিয়াছে। চক্ষু দুটি বড় বড়, চক্ষু তারকা নিবিড় কৃষ্ণবর্ণ। বালক সুলভ চঞ্চলতা সত্ত্বেও দৃষ্টি অতিশয় তীক্ষ্ণ ও মর্মভেদী। ওষ্ঠের উপর ও চিবুকের নিম্নে ঈষণ মাত্র রোমরেখা দেখা দিয়াছে, তাহাও বর্ণের মলিনতার জন্য স্পষ্ট প্রতীয়মান নয়। ভ্রুযুগল সূক্ষ্ম ও দ্রুর প্রসারিত। সহসা এই বালকের মুখ দেখিলে একটা অপূর্ব বিভ্রম জন্মে। মনে হয় যেন একখানা তীক্ষ্ণধার বাঁকা কৃপান সূর্যালোকে ঝকঝক করিতেছে। মুখ থেকে দৃষ্টি নামাইয়া দেহের প্রতি চাহিলে কিন্তু আরও চমক লাগে। মুখের মতো দেহের সৌষ্ঠব নাই, প্রস্থের তুলনায় দৈর্ঘ্যে দেহ অত্যন্ত খর্ব। প্রথমেই মনে হয় অতিশয় বলশালী। কোটি হইতে পায়ে সুঁড় তোলা নাগরা জুতা পর্যন্ত প্রাণসার, অথচ ক্ষীণ। মৃগচরণের মতো অতি দ্রুত দৌড়িবার জন্য সৃষ্ট হইয়াছে, কিন্তু কোটি হইতে ঊর্ধ্বে দেহ ক্রমশ প্রশস্ত হইয়া বক্ষস্থল এরূপ বিশাল আয়তন ধারণ করিয়াছে যে বিস্মিত হইতে হয়। আরও অদ্ভুত তাহার 2 বাহু। আজানুলম্বিত বলিলেও যথেষ্ট হয় না। সন্দেহ হয় ঘোড়ার পিঠে বসিয়া হাত বাড়াইলে মাটি হইতে উপলখণ্ড তুলিয়া লইতে পারে। তাহার উপর যেমন সুপুষ্ট তেমনি পেশি বহুল। 2 বাহু দিয়া কাহাকেও সবলে জড়াইয়া ধরিলে তাহার পঞ্জর ভাঙিয়া যাওয়া অসম্ভব নয়। এই বালক হাসিতে হাসিতে চতুর্দিকে চঞ্চল চক্ষে দৃষ্টিপাত করিতে করিতে নামিতেছিল। ঘোড়ার রেকাব নাই, লাল রেশমের জরিমরা লাগামও ছাড়িয়া দিয়াছে, অথচ কম্বলের জিনের উপর এমনভাবে বসিয়া আছে যেন সে আর ঘোড়া পৃথক নয়, কোনো ক্রমেই তাহাদের বিচ্ছিন্ন করা যাইবে না। বাম হস্তে আগাগোড়া লোহার ভারী বল্লমটা এমনই অবহেলা ভরে ধরিয়া আছে যেন পাগড়ির উপর খেলাচ্ছলে রবিত শুকপুচ্ছটার চেয়েও সেটা হালকা। ঘোড়া 2টি পাহাড়ের পাদমূলে আসিয়া দাঁড়াইল। সম্মুখে প্রায় 50 গজ দূরে আর একটা পাহাড় আরম্ভ হইয়াছে। এবার সেইটাতে চড়িতে হইবে। সূর্য পিছনের উচ্চ পাহাড়ের চূড়া স্পর্শ করিল, শীঘ্রই তাহার আড়ালে ঢাকা পড়িবে। বালক চতুর্দিকে চাহিয়া যেন প্রাণ শক্তির আতিশয্যবশতই উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। তারপর বলিল, দাদো, প্রতিধ্বনি শুনবে? হুয়া হো 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 হো। চুপ, এইবার শোনো। কয়েক মুহূর্ত পরেই 3 দিক হইতে ভৌতিক শব্দ ফিরিয়া আসিল। হুয়া হো 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 হো। বালক অঙ্গুলি নির্দেশ করিয়া উত্তর দিকের একটা উচ্চ পর্বতশৃঙ্গ দেখাইয়া বলিল, ওইটে সবচেয়ে দূরে।
আওয়াজ ফিরে আসতে কত দেরি হলো দেখলে? চোখে দেখে কিন্তু বোঝা যায় না কোনটা কাছে কোনটা দূরে। অন্ধকার রাত্রে পথ হারিয়ে গেলে প্রতিধ্বনি ভারী কাজে লাগে, না দাদু? বৃদ্ধ মৃদু হাস্যে উত্তর করিলেন, তা লাগে, কিন্তু অন্ধকার রাত্রে এরকম জায়গায় পথ হারিয়ে যাবার তোমার কোনো সম্ভাবনা আছে কি? বালক বলিল, তা নেই, তুমি আমার চোখ বেঁধে দাও, দেখো আমি ঠিক পুনায় ফিরে যেতে পারবো। বৃদ্ধ বলিলেন, হ্যাঁ, সে আমি জানি। লেখাপড়ার দিকে তোমার একেবারেই মন নেই, কেবল দিবারাত্রি পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতে পেলেই ভালো থাকো। তোমার বাবা যখন আমার কাছে কৈফিয়ত চাইবেন, তখন যে আমি কি কৈফিয়ত দেব তা জানি না। বালকের মুখে একটা দুষ্টামির হাসি খেলিয়া গেল। সে বৃদ্ধের দিকে আর চোখে কটাক্ষপাত করিয়া বলিল, আচ্ছা দাদু, আলিফ ভালো না অ ভালো? বাঁ দিক থেকে ডান দিকে লেখার সুবিধে, না ডান দিক থেকে বাঁ দিকে? বৃদ্ধ বিরক্ত হইয়া বলিলেন, সে তুমি বুঝতে পারবে না। 16 বছর বয়স হলো, এখনো নিজের নাম সই করতে শিখলে না। তোমার লেখাপড়ার চেষ্টা করাই বৃথা, কিন্তু শিকারের দিকেও তো তোমার মন নেই দেখতে পাই। আর সারাদিন ঘুরে একটা খরগোশও মারতে পারলে না। বালক আক্ষেপে হস্ত উৎক্ষিপ্ত করিয়া বলিল, খরগোশ আমি মারতে পারি না, আমার ভারী মায়া হয়। ওইটুকু জানোয়ার, তার উপর হিংসার লেশ তার শরীরে নেই, খালি প্রাণপণে পালাতে জানে। বৃদ্ধ জিজ্ঞাসা করিলেন, তবে কোন জানোয়ার মারতে চাও শুনি? বাঘ? উৎসাহ প্রদীপ্ত চক্ষে কিশোর বলিল, হ্যাঁ, বাঘ। এ পাহাড়ে বাঘ পাওয়া যায় না দাদু? বৃদ্ধ মাথা নাড়িয়া বলিলেন, না, শুনেছি আরো দক্ষিণে পাহাড়ের গুহায় বাঘ আছে, কিন্তু তুমি বাঘ মারবে কি করে? কিশোর বলিল, কেন, এই বল্লম দিয়ে মারব, মাটিতে সামনাসামনি দাঁড়িয়ে মারব। ভয় করবে না? ভয়? বালকের উচ্চ হাস্য আবার চারিদিকে প্রতিধ্বনি তুলিল। আচ্ছা দাদু, ভয় জিনিসটা কি আমায় বুঝিয়ে বলতে পারো? সকলের মুখেই ওই কথাটা শুনতে পাই, কিন্তু ওটা যে কি পদার্থ তা বুঝতে পারি না। ভয় কি ক্ষুধার মতো একটা প্রবৃত্তি? দাদু বলিলেন, ভয় কি তা বুঝতে পারবে যেদিন প্রথম যুদ্ধে নামবে, যেদিন হাতিয়ারবন্দ শত্রুকে সামনে দেখতে পাবে। বালক কি একটা বলিতে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সম্বরণ করিয়া লইয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। দাদু বলিলেন, আমি বড় বড় বীরের মুখে শুনেছি যে তাঁরাও প্রথমে শত্রুর সম্মুখীন হয়ে ভয় পেয়েছেন। এতে লজ্জার বিষয় কিছু নেই। সেই ভয়কে জয় করাই প্রকৃত বীরত্ব। সূর্য গিরিশৃঙ্গের অন্তরালে অদৃশ্য হইল। সঙ্গে সঙ্গে নিম্নভূমির উপর ছায়ার একটা সূক্ষ্ম জবনিকা পড়িয়া গেল। শুধু ঊর্ধ্বে নগ্ন গিরিকূট এবং আরও ঊর্ধ্বে নীল আকাশে একখণ্ড মেঘ সিন্দূর বর্ণ ধারণ করিয়া জ্বলিতে লাগিল। দাদু নিজের অশ্ব সম্মুখে চালিত করিয়া কহিলেন, আর দেরি নয়, সন্ধ্যা হয়ে আসছে, এখনো 2 পাহাড় পার হতে বাকি, পুনা পৌঁছতে রাত হয়ে যাবে। বালক
তাহার অনুগামী হইয়া বলিল, তাহলেই বা কি, আমি তোমাকে পথ দেখিয়ে ঠিক নিয়ে যাব। দাদু বলিলেন, রাত্রে এসব পাহাড় পর্বত নিরাপদ নয়। শোনোনি, এদিকের গাঁয়ে বস্তিতে আজকাল প্রায় লুটতরাজ হচ্ছে। বালক ভারী বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তাই নাকি? কই, আমি তো শুনিনি। কারা লুটতরাজ করছে? দাদু বলিলেন, তাহা কেউ জানে না। বোধহয় এই দিকের বুনো পাহাড়ি মাউলিরা ডাকাতি করছে। বিজাপুর এলাকার 3টে বড় বড় গ্রাম গত 4 মাসের মধ্যে লুট হয়ে গেছে। শুনতে পাই তাদের সর্দার একজন ছোকরা লোহার সাঁজোয়া আর মুখোশ পরে ঘোড়ায় চড়ে লুঠেরাগুলোকে ডাকাতি করতে নিয়ে যায়। ছোঁড়াটা নাকি ভয়ঙ্কর কালো, মেটে আর জোয়ান। বালক তাহার হাতের বল্লমটা খেলার ছলে ঘুরাইতে ঘুরাইতে তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করিল, তাই নাকি? তুমি এত কথা কোথা থেকে জানলে দাদু? দাদু পাহাড়ে ঘোড়া চড়াইতে চড়াইতে বলিলেন, ও অঞ্চলের দেশমুখরা দরবারে নালিশ করতে এসেছিল। তাদের বিশ্বাস ডাকাতের সর্দার পুনার লোক। দাদুর পশ্চাতে বালকও পাহাড়ে উঠিতে উঠিতে জিজ্ঞাসা করিল, তোমরা দরবার থেকে কি ব্যবস্থা করলে? দাদু বলিলেন, কিচ্ছু করা হয়নি। দেশমুখদের তোমার বাবার কাছে বিজাপুরে পাঠিয়ে দিয়েছি। বালক পশ্চাতে থাকিয়া মিটিমিটি হাসিতেছিল। দাদু তাহা দেখিতে পাইলেন না। কিছুক্ষণ কোনো কথা হইল না। পাহাড়ের পিঠের উপর উঠিয়া দুইজনে ক্ষণকাল পাশাপাশি দাঁড়াইলেন। এখানে আবার সূর্যকিরণ আসিয়া বালকের বল্লমের ফলায় যেন আগুন ধরাইয়া দিল। সম্মুখের পাহাড়তলিতে তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। নিচের দিকে দৃষ্টিপাত করিয়া বালক বলিল, আচ্ছা দাদু, এখন যদি আমাদের ডাকাতে আক্রমণ করে তুমি কি করো? দাদু ক্ষিপ্র দৃষ্টিতে একবার চতুর্দিকে চাহিয়া বলিলেন, কি আর করি, তাদের সঙ্গে লড়াই করি। তারা যদি 50 জন হয় তাহলেও লড়ি। বালক বলিল, কিন্তু সে যে ভারী বোকামি হবে দাদু। 50 জনের সঙ্গে লড়াই করে তুমি পারবে কেন? দাদু বলিলেন, তাতে কি, না হয় লড়াই করতে করতে মরব। বালক বিস্মিত হইয়া বলিল, কিন্তু এরকম মরে লাভ কি দাদু? তারপর মাথা নাড়িয়া বলিল, আমি কিন্তু লড়ি না। তীরের মতো এই ধার বেয়ে পালাই। এত জোরে পালাই যে ডাকাতের বর্ষা আমাকে ছুঁতেও পারবে না। ক্ষুব্ধ বিস্ময়ে দাদু বলিলেন, ক্ষত্রিয়ের ছেলে তুমি দুশ্মনের সামনে থেকে পালাবে? এই না বলছিলে ভয় কাকে বলে জানো না? বালক বলিল, ভয়? পালানোর সঙ্গে ভয়ের সম্পর্ক কি? পালাবো কারণ পালালেই আমার সুবিধে হবে, পরে ডাকাতদের জব্দ করতে পারবো। আর লড়ে যদি মরেই যাই তাহলে তো ডাকাতদের জিত হলো। দাদু মাথা নাড়িয়া বলিলেন, না না, এসব শিক্ষা তুমি কোথা থেকে পাচ্ছ? না লড়ে পালিয়ে যাওয়া ভয়ঙ্কর কাপুরুষতা। যে বীর সে কখনো পালায় না। রাজপুত বীরদের গল্প শোনোনি? বালক বলিল, রাজপুতদের গল্প শুনলে আমার গা জ্বালা করে। তারা শুধু লড়াই করতে পারে, বুদ্ধি এতটুকু নেই। যিনি যত বড় বীর তিনি তত বড় বোকা। দাদু খোঁচা দিয়া বলিলেন, তুমিও তো রাজপুত। মায়ের দিক থেকে তোমার গায়েও তো যদু বংশের রক্ত আছে।
বালক সবেগে শির সঞ্চালন করিয়া বলিল, না, আমি রাজপুত হতে চাই না, আমি মারাঠি। বালকের ললাট মেঘাচ্ছন্ন হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে হাসিয়া উঠিয়া বলিল, আচ্ছা দাদো, তোমার কাছে তো বড় বড় যুদ্ধের গল্প শুনেছি, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারি না, সম্মুখ যুদ্ধ করার মানে কি? দাদু সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিলেন না। শেষে বলিলেন, সম্মুখ যুদ্ধ মানে সামনাসামনি শক্তি পরীক্ষা, যার শক্তি বেশি সেই জিতবে, আর যার শক্তি কম সে যদি চালাকি করে জিতে যায়, সে তো আর ধর্মযুদ্ধ হলো না। নাই বা হলো, যুদ্ধে হার জিত সেটাই তো আসল। ধর্মযুদ্ধ হলো কি না তা দেখে লাভ কি? দাদু অনেকক্ষণ বালকের জিজ্ঞাসু মুখের দিকে চাহিয়া রহিলেন। শেষে দুঃখিতভাবে ঘাড় নাড়িয়া বিড়বিড় করিয়া বলিলেন, বাপের স্বভাব 16 আনা পেয়েছে, তেমনি ধূর্ত আর হুঁশিয়ার, সর্বদাই লাভ লোকসানের দিকে নজর। আর শুধু বাপ কেন, বংশটাই ধূর্ত। মালজি ভোঁসলে যদি চালাকি করে যদুবংশের মেয়ে ঘরে না আনতে পারত, তাহলে ভোঁসলে বংশকে চিনত কে? আর শাহুই বা এত বড় জায়গিরদার হতো কোথা থেকে? বালকের সংশয় প্রশ্নপূর্ণ মুখভাবের পরিবর্তন হইল। বালকোচিত কৌতূহলে দাদুর নিকটে সরিয়া গিয়া সানুনয় কণ্ঠে বলিল, দাদু, তুমি যে আমার মার বিয়ের গল্প বলবে বলেছিলে, কই বললে না? বলো না দাদু, কি করে ঠাকুরদা যদুবংশী মেয়ে ঘরে আনলেন? এই সময় নিম্নের ছায়াচ্ছন্ন প্রদোষান্ধকার হইতে গাভীর হাম্বারব ভাসিয়া আসিল। বালক সচকিত হইয়া বলিয়া উঠিল, ওই শোনো, দেওরামের গরু ঘরে ফিরে এলো। চলো চলো দাদু, আর দেরি নয়, সমস্ত দিন ঘুরে ঘুরে ভারী খিদে পেয়ে গেছে, এতক্ষণ তো লক্ষ্যই করিনি। দেওরামের মেয়ে নুন্নার সঙ্গে সেই যে সকালবেলা তেঁতুল বনের ধারে দেখা হয়েছিল, সে বলেছিল ফেরবার সময় তাজা দুধ খাওয়াবে। জয় ভবানী। বালক 2 পা দিয়ে ঘোড়ার পেট চাপিয়া ধরিতেই ঘোড়া লাফাইয়া সম্মুখ দিকে অগ্রসর হইল। আঁকিয়া বাঁকিয়া পার্বত্য হরিণের মতো পাথর হইতে পাথরের উপর ধাপে ধাপে লাফাইয়া পড়িয়া বিদ্যুৎ বেগে নিচের দিকে অদৃশ্য হইল। দাদু বালকের উচ্চ কণ্ঠস্বর দূর হইতে শুনিতে পাইলেন, চলে এসো দাদু, দেওরামের ঘর ঝর্ণাতলার টালের উত্তর দিকে কুলগাছের জঙ্গলের মধ্যে। যদি খুঁজে না পাও হাঁক দিও, নুন্না এসে পথ দেখিয়ে নিয়ে যাবে। বৃদ্ধ পর্বত হইতে অবতরণ করিয়া বদ্রীবনের মধ্যে যখন দেওরামের কুটির অঙ্গনে পৌঁছিলেন, তখন দেখিলেন একটি 12-13 বছরের মাউলি চাষার মেয়ে একটা ক্ষুদ্রকায় গাভীকে দোহনের চেষ্টা করিতেছে, এবং বালক ঘোড়া ছাড়িয়া দিয়া অদূরে দাঁড়াইয়া সকৌতুকে সেই দৃশ্য দেখিতেছে। গাভীটা বোধহয় অপরিচিত ব্যক্তি ও ঘোড়া দেখিয়া ভয় পাইয়াছে, তাই কিছুতেই স্থির হইয়া দাঁড়াইয়া দুগ্ধ দহন করিতে দিতেছে না, চেষ্টা করিবা মাত্র সরিয়া সরিয়া যাইতেছে। মেয়েটি বিব্রত হইয়া বলিল, তুমি ওর শিং দুটো একবার ধরো না, নইলে বজ্জাত গরু কিছুতেই দুইতে দেবে না। বালক গরুর শিং ধরিবার কোনো চেষ্টা না করিয়া তামাশা করিয়া বলিল, তুই কেমন মাওলার মেয়ে, গাই দুইতে জানিস না? দাঁড়া,
বিশুয়াকে বলে দেব, সে আর তোকে বিয়ে করবে না। ক্ষুব্ধ লজ্জায় নুন্না এতটুকু হইয়া গিয়া বলিল, তোমার ঘোড়া দেখেই তো আজ অমন করছে, নইলে আমিই তো রোজ দুই। বালক মুরব্বি আনা দেখাইয়া বলিল, হ্যাঁ দুই, আর বড়াই করতে হবে না। দে আমায় ঘটি, আমি দুই দিচ্ছি। নুন্না বলিল, তুমি পারবে না, আমি আর বাবা ছাড়া কেউ ওকে দুইতে পারে না, তোমাকেও এখনই ফেলে দেবে। বালকের আত্মাভিমানে ভীষণ আঘাত লাগিল। সে তর্জন করিয়া বলিল, কি ফেলে দেবে? দেখি তো কেমন তোর গরু, দে ঘটি। নুন্নার হাত হইতে জোর করিয়া ঘটি কাড়িয়া লইয়া বালক দুগ্ধ দহন করিতে বসিল। গরুটা ঘাড় বাঁকাইয়া একবার দহনকারীকে দেখিয়া লইয়া চক্রাকারে ঘুরিতে আরম্ভ করিল, কিন্তু বালকও ছাড়িবার পাত্র নয়। ঘটি লইয়া মুখে নানা প্রকার প্রীতিসূচক শব্দ করিতে করিতে তাহার পশ্চাতে ঘুরিতে লাগিল। অবশেষে কি মনে করিয়া গাভীটা দাঁড়াইয়া পড়িল। তখন বালক সন্তর্পণে তাহার দেহে হাত বুলাইয়া দিয়া গাভীর পশ্চাৎ দিকে বসিয়া দুই জানুর মধ্যে ভাণ্ডটি ধরিয়া যেমন গাভীর উধসের দিকে হাত বাড়াইয়াছে, অমনি গাভী এক চরণ তুলিয়া তাহাকে এরূপ সবেগে পদাঘাত করিল যে বালক ভাণ্ড সমেত চিত হইয়া মাটিতে পড়িয়া গেল। নুন্না কলকণ্ঠে উচ্চ হাস্য করিয়া উঠিল। গাভীটা যেন কর্তব্যকর্ম সুচারুরূপে সম্পন্ন করিয়া স্থির হইয়া দাঁড়াইয়া রোমন্থন করিতে লাগিল। বৃদ্ধ দাদো অশ্ব হইতে অবতরণ করিয়া বালকের কাছে আসিয়া জিজ্ঞাসা করিলেন, লেগেছে নাকি? বালক অঙ্গের ধুলা ঝাড়িতে ঝাড়িতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, গরু নয়, ঘোড়া। গরু কখনো অমন চাট ছোঁড়ে? নে নুন্না তোর ঘটি, আমি ঘোড়ার দুধ খেতে চাই না, বাড়ি চললুম। বালক অশ্বপৃষ্ঠে উঠিতে যায় দেখিয়া নুন্না মিনতি করিয়া বলিল, আর একটু দাঁড়াও না, বাবা এলো বলে। বড্ড খিদে পেয়েছে বলছিলে, ঘরে বাজরার রুটি আছে, এনে দেব? বালক বলিল, না, তো রুটি দুধ কিচ্ছু খেতে চাই না, আমি চললুম। এমন সময় কুটিরের পশ্চাতের ঘন ঝোপের ভিতর হইতে দুইটি লোক বাহির হইয়া আসিল। একজন খর্বকায় বৃষস্কন্ধ মধ্যবয়স্ক লোক, অপরটি 25-26 বছর বয়সের দৃঢ় শরীর যুবা। হাতের বল্লম কুটিরের গায়ে হেলাইয়া রাখিয়া মধ্যবয়সী লোকটি দ্রুত পদে আসিয়া বালকের ঘোড়ার রাশ ধরিল। বালক তখন ঘোড়ার উপর চড়িয়া বসিয়াছে। লোকটি সানুনয় নিম্নকণ্ঠে বলিল, রাজা, ঘোড়া থেকে নামো, দুধ না খেয়ে যেতে পারবে না। যুবকটিও এতক্ষণে সসম্ভ্রম হাস্যোদ্ভাসিত মুখে নিকটে আসিয়া দাঁড়াইয়াছিল। বালক এক লম্ফে ঘোড়া হইতে নামিয়া দৌড়িয়া গিয়া নুন্নার চুলের মুঠি ধরিল, তাহাকে চুল ধরিয়া টানিতে টানিতে যুবকের সম্মুখে লইয়া গিয়া প্রায় তাহার বুকের ওপর ফেলিয়া দিয়া বলিল, এই নে বিশুয়া, এটাকে তুই ঘরে নিয়ে যা, তোর সঙ্গে ওর বিয়ে দিলুম। যদি বজ্জাতি করে খুব পিটবি। আর এই হতভাগা গরুটাকেও তুই নিয়ে যা, ওটা হলো তোর বিয়ের যৌতুক। নুন্না বালকের হাত ছাড়াইয়া কুটিরের ভিতর পলাইয়া গেল। বিশুয়া হাসিতে হাসিতে হেঁট হইয়া বালকের পদস্পর্শ করিয়া বলিল, তুমি যখন দিলে রাজা, তখন আর আমার ভাবনা কি? এবার ঘোড়ার পিঠে তুলে ওকে ঘরে নিয়ে যাব। কি বলো দেওরাম? দেওরাম গম্ভীরভাবে একটু হাসিয়া বলিল, তা যাস, রাজা যখন তোর হাতে নুন্নাকে দিয়েই দিয়েছে,
তখন আর আমি কি বলবো? আর আমি নুন্নার মন জানি, সেও তোকেই বিয়ে করতে চায়। এই সময় নুন্নার হাসি মুখ কুটিরের ভিতর হইতে পলকের জন্য দেখা গেল। সে সশব্দে কুটির দ্বার বন্ধ করিয়া দিল। দেওরাম ভূপতিত ঘটিটা তুলিয়া লইয়া দুগ্ধ দহনে প্রবৃত্ত হইল। গাভীটা এবার আর কোনো আপত্তি করিল না। বৃদ্ধ দাদো এতক্ষণ অদূরে দাঁড়াইয়া ইহাদের কথাবার্তা শুনিতেছিলেন। তাহার মুখে সংশয় ও সন্দেহের ছায়া ঘনীভূত হইতেছিল। এই নির্জন বনের মধ্যে একটি মাত্র কুটির, তাহার অধিবাসী এই ভীমকায় দেওরাম। ইহারা কে এবং বালকের সহিত ইহাদের পরিচয় হইল কি রূপে? তিনি অগ্রসর হইয়া বিশুয়াকে জিজ্ঞাসা করিলেন, তোমরা একে চিনলে কি করে? নিমেষের জন্য বিশুয়া ও বালকের চোখে চোখে একটা ইঙ্গিত খেলিয়া গেল। বিশুয়ার মুখ ভাবলেশহীন হইয়া গেল। সে কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, দরবারে ওকে দেখেছি, উনি জাগিরদারের ছেলে। বৃদ্ধ সন্দিগ্ধভাবে পুনশ্চ প্রশ্ন করিলেন, তোমরা ওকে রাজা বলে ডাকছ কেন? বিশুয়া কোনো উত্তর খুঁজিয়া পাইল না। দুগ্ধ দহন করিতে করিতে দেওরাম জবাব দিল, জাগিরদারের ছেলে, উনি একদিন মালিক হবেন, তাই রাজা বলে ডাকি। দাদো উত্তরে সন্তুষ্ট হইলেন না, বলিলেন, ইনি জাগিরদারের মেজ ছেলে, তাও জানো না? সে যাক। বালকের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কিন্তু তুমি এদের চিনলে কি করে জিজ্ঞাসা করি? বালক অত্যন্ত সরলভাবে উত্তর করিল, শিকার করতে এসে এদের সঙ্গে ভাব হয়েছে দাদু। তুমি তো আর প্রত্যেকবার আমার সঙ্গে আসো না, তাই জানো না। কতবার শিকার করে ফেরবার মুখে দেওরামের জোয়ারি রুটি খেয়েছি। দেওরাম আমাকে ভারী যত্ন করে। দাদু বালকের ছলনাহীন মুখের দিকে কিয়ৎকাল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া শুধু কহিলেন, হ্যাঁ। মনে মনে ভাবিলেন, তোমার গতিবিধির উপর এখন হইতে একটু বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। ব্যাপার ঠিক বুঝা যাইতেছে না। ধারষ্ণ দুগ্ধের পাত্র আনিয়া দেওরাম বালকের হাতে দিল। বালক জিজ্ঞাসা করিল, দাদো, তুমি খাবে না? দাদো কহিলেন, না, তুমি খাও, আমার এখনো আহ্নিক বাকি। দুগ্ধপাত্র দুই হস্তে ধরিয়া বালক অদূরে একটি শিলাখণ্ডের উপর গিয়া বসিল। দেওরামও তাহার অনুবর্তী হইয়া পাশে গিয়া দাঁড়াইল। এক চুমুক দুগ্ধ পান করিয়া বালক অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকাইয়া নিম্ন স্বরে বলিল, পরশু অমাবস্যা। দেওরামও অলসভাবে ঊর্ধ্বে দৃষ্টি করিয়া অস্ফুট স্বরে বলিল, হ্যাঁ, লোক সব তৈরি আছে, কোথায় থাকতে হবে? রাক্ষসমুখ গুহার মধ্যে। আমি 1.5 প্রহর রাত্রে আসব। 25 জনের বেশি লোক যেন না হয়। বেশ, এবার কোন দিকে যাওয়া হবে? উত্তর দিকে, দক্ষিণে আর নয়। সেদিকে বড় হইচই হয়েছে, দরবার পর্যন্ত খবর গেছে। দাদু তাহাদের দিকে লক্ষ্য করিতেছেন দেখিয়া
দেওরাম প্রকাণ্ড একটা হাই তুলিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে বলিল, আচ্ছা, হরিণ কিন্তু এদিকে পাওয়া যায় না। বালক বাকি দুগ্ধটুকু নিঃশেষে পান করিয়া উঠিয়া দাঁড়াইয়া সহজভাবে বলিল, আজ তাহলে চললুম দেওরাম। নুন্নার বিয়ের দিন আমাকে খবর দিও, আমি দাদোকে নিয়ে আসব। আর দাদো একজন ভারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত, জানো তো, উনি নুন্নার বিয়ে দেবেন। ঘোড়ার পিঠে এক লাফে উঠিয়া বালক বলিল, আর যদি হরিণ ছানা পাও পুনায় নিয়ে যেও। আর দেরি করব না, রাত হয়ে এলো। দাদুর আবার ভারী ডাকাতের ভয়। বিশুয়া ও দেওরাম দাঁড়াইয়া রহিল। অশ্বারোহী দুইজন বদরি কানন পার হইয়া ঝর্ণার সঞ্চিত অগভীর ক্ষুদ্র জলাশয়ের পাশ দিয়া আবার পাহাড়ে উঠিতে আরম্ভ করিল। এইটি শেষ পাহাড়, ইহার পরই উপত্যকা। কিছুক্ষণ কোনো কথা হইল না। দুইজনেই স্ব চিন্তায় মগ্ন। এদিকে অন্ধকার গাঢ় হইয়া আসিতেছে। ঘোড়া দুটি সতর্কভাবে পর্বতগাত্র আরোহণ করিতেছে। হঠাৎ চমক ভাঙিয়া বালক দাদোর দিকে দৃষ্টিপাত করিল। দেখিল দাদো তাহারই মুখের প্রতি সন্দেহাকুল চক্ষে চাহিয়া আছেন। বালক অপ্রতিভ হইয়া পড়িল। তারপর জোর করিয়া হাসিয়া বলিল, কি দেখছো দাদো, এবার আমার মার বিয়ের গল্প বলো। বৃদ্ধ দীর্ঘশ্বাস মোচন করিয়া কিয়ৎকাল নিস্তব্ধ হইয়া রহিলেন। আপনার মনে বললেন, বংশের ধারা বদলানো যায় না। বাঘের বাচ্চা বাঘই হয়, শৃগাল হয় না। ঈশ্বরের এই বিধান। কে জানে, হয়তো এর মধ্যে মঙ্গলেরই বীজ নিহিত আছে। বালক তাহাকে দীর্ঘকাল চিন্তা করিবার অবকাশ না দিয়া পুনশ্চ কহিল, বলো না দাদো। দাদো আবার একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিতে আরম্ভ করিলেন, গল্প অতি সামান্যই, কিন্তু তোমার ঠাকুরদা মালোজি ভোঁসলে যে কিরকম চতুর ছিলেন এই গল্প থেকে তার পরিচয় পাওয়া যায়। তোমার মাতুল বংশের মতো এত বড় বিখ্যাত যশস্বী বংশ দাক্ষিণাত্যে খুব অল্পই আছে। আজ থেকে নয়, 400 বছর আগে আলাউদ্দিন খিলজির আমল থেকে দেবগিরির যদুবংশের নাম দাক্ষিণাত্যের পাথরে পাথরে তলোয়ার দিয়ে খোদাই হয়ে আসছে। অতীতের কোন যুগে এই যদুবংশ রাজপুতানা থেকে এসে দেওগিরিতে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই কাহিনী লুপ্ত হয়ে গেছে। দেওগিরির রাজ্যও আর নেই, কিন্তু বীরত্বে, ধর্মনিষ্ঠায়, মহানুভাবতায় এই বংশ আজ পর্যন্ত হিন্দু মাত্রেরই আদর্শ হয়ে আছে। এহেন বংশে তোমার দাদা মশায় লখুজি যদুরাও একজন পরাক্রমশালী মহা তেজস্বী পুরুষ ছিলেন। 10,000 সিপাহী নিত্য তাঁর রুটি খেত। বিজাপুর গোলকুন্ডা তাঁকে জমের মতো ভয় করত। আহমেদনগর রাজ্যের তিনি ছিলেন প্রধান স্তম্ভ। মালিক অম্বর যদি তাঁর সঙ্গে কপটচারিতা না করত, কিন্তু সে অন্য কথা। এখন আসল গল্পটা বলি। সে আজ বহুদিনের ঘটনা। তখন আমার বয়স 10-11 বছরের বেশি নয়, কিন্তু সেদিনকার প্রত্যেক ঘটনাটি স্পষ্ট মনে আছে। সেদিন ছিল
ফাল্গুনী পৌর্ণমাসী, রাজপুতদের একটা মস্ত উৎসবের দিন। দাক্ষিণাত্যে দোল পূর্ণিমার দিন আবির খেলার প্রথা এই যদুবংশই প্রচার করেছিলেন। সেদিন দেশের সমস্ত গণ্যমান্য লোক, এমনকি বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর দরবারের বড় বড় হিন্দু আমির ওমরা এসে লখুজির কেল্লার মতো বিশাল ইমারতে জমা হতেন। সমস্ত রাত্রি দিন ব্যাপী উৎসব চলত। ফাগ, রং এবং সুরার স্রোত বয়ে যেত। সেবার লখুজির প্রকাণ্ড প্রাসাদের দরবার ঘরে মজলিস বসেছে। মেঝের ওপর পার্সি গালিচা পাতা, তার উপর অনেকে বসেছেন। দরবার লোকে লোকারণ্য। সিপাহী থেকে সর্দার পর্যন্ত সকলের অবাধ যাতায়াত। সামান্য সৈনিক ৫,০০০ সর্দারের মুখে আবির মাখিয়ে দিচ্ছে। মনসবদার সিপাহীকে মাটিতে ফেলে তার মুখে মদ ঢেলে দিচ্ছে। হাসির হর্রা ছুটছে। ছোট বড়, উচ্চ নীচ কোনো প্রভেদ নেই। এই একদিনের জন্যে সকলে সমান, সবাই আমোদে মত্ত। সবার মাঝখানে মস্ত বড় একটা চাঁদির থালায় আবির স্তূপীকৃত রয়েছে। সেই থালা ঘিরে প্রধান প্রধান অতিথিরা বসেছেন। পানদান, গোলাপ পাশ, আতর দান চারিদিকে ছড়ানো রয়েছে। স্বয়ং লখুজি এখানে আসেন। তোমার ঠাকুরদা মালোজিও আছেন। মালোজি তখন লখুজির অনুগৃহীত একজন সামান্য সর্দার মাত্র, কিন্তু তার কূটবুদ্ধি ও রণনৈপুণ্যের জন্যে লখুজি তাঁকে ভারী স্নেহ করতেন। তাই মালোজিও সাহস করে এই সভায় এসে বসেছেন। সকলের মুখেই আবিরের প্রলেপ, দেহের বস্ত্র এবং মির্জাই রঙে রক্তবর্ণ, চক্ষু ঢুলু ঢুলু। এখানে গানের মজলিস বসেছে। আরও অনেক লোক চারিদিকে ঘিরে দাঁড়িয়ে গান শুনছে এবং মজা দেখছে। গান গাইছেন আহমেদনগরের একজন বুড়ো ওমরা। তার নাম ভুলে গেছি। মস্ত ওস্তাদ বলে তাঁর খ্যাতি ছিল। গড়গড়া টানতে টানতে হঠাৎ তিনি বসন্ত রাগের এক তান মারলেন। সুরের ধমকে পাকা গোঁফ থেকে একরাশ আবির উড়ে গেল। তোমার ঠাকুরদা মালোজি সারঙ্গি কোলে ওস্তাদের পিছনে বসেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে সঙ্গত আরম্ভ করলেন। লখুজি নিজে মৃদঙ্গ বাজাতে লাগলেন। গান থামলে প্রশংসা ধ্বনির একটা ঝড় বয়ে গেল। লখুজি পাখওয়াজ ফেলে প্রায় 1 তোলা অম্বুরি আতর পলিতকেশ গায়কের গোঁফে মাখিয়ে দিয়ে দাড়ি ধরে নেড়ে দিয়ে বললেন, কাতল কিয়া বিবি আর একটু ফরমাও। বৃদ্ধ তন্তহীন হাসি হেসে চোখ ঠেরে আবার গান ধরলেন, চোলি মে ছিপাউ কৈসে যৌবন মোরি। বিরাট হাসির একটা হল্লা পড়ে গেল। লখুজি ওস্তাদকে কোলে তুলে নিয়ে নৃত্য শুরু করে দিলেন। কি আনন্দের দিনই গিয়েছে। এখন সব স্বপ্ন বলে মনে হয়। দাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। ঘোড়া দুইটি ইতিমধ্যে পর্বত পার হইয়া উপত্যকায় নামে আসিয়াছে, কিন্তু পথ এখনও শিলাসংকুল। আশেপাশে মাটি ফাটিয়া বড় বড় খাদ রচনা করিয়াছে। শুষ্ক পয়ঃপ্রণালীর মতো ওই খাদগুলি অন্ধকারে
বড়ই বিপজ্জনক। ঘোড়া একবার পা ফসকাইয়া উহার মধ্যে পড়িলে কোথায় অন্তর্হিত হইবে তাহার স্থিরতা নাই। এদিকে দিবার দীপ্তিও সম্পূর্ণ নিবিয়া গিয়াছে। কেবল সম্মুখে বহু দূরে পুনার দ্বীপগুলি মিটমিট করিয়া জ্বলিতেছে। বালক একাগ্র মনে গল্প শুনিতেছিল। দাদু থামিতেই সাগ্রহে গলা বাড়াইয়া বলিল, তারপর? দাদু বলিলেন, হুঁশিয়ার হয়ে পথ চলো, রাস্তা বড় খারাপ। তারপর গল্প আরম্ভ করিলেন। দুটি ছোট ছোট ছেলে মেয়ে এই দরবার ঘরে চারিদিকে খেলা করে বেড়াচ্ছিল। দুজনেরই লাল বেনারসি চেলির জোর পড়া, কানে কুণ্ডল, হাতে বালা, গলায় হার। ছেলেটির বয়স 5 বছর আর মেয়েটির 3। এদের দিকে কারো দৃষ্টি ছিল না। এরা নিজের মনে ঘরময় খেলে বেড়াচ্ছিল। যখন এক সময় মেয়েটি দূর থেকে ছেলেটিকে দেখতে পেয়ে তার সামনে এসে দাঁড়ালো, গম্ভীর মুখে ছেলেটির আপাদ মস্তক দেখে নিয়ে আদ ভাষায় প্রশ্ন করলে, তুমি কে? ছেলেটিও মেয়ের দিকে গম্ভীরভাবে তাকিয়ে বললে, আমি সাহু, আমি তীর ছুঁড়তে পারি। তুমি কে? মেয়েটির 2 চক্ষু সম্ভ্রমে ভরে উঠল। সে ফুলের মতন ঠোঁট দুটি খুলে কিছুক্ষণ চেয়ে থেকে আস্তে আস্তে বললে, আমি দিদা। তারপর একটু ভেবে আবার বললে, আমার বাবাও তীর ছুঁড়তে পারে। অতঃপর এই বীর এবং বীর কন্যার মধ্যে ভাব হতে বেশি দেরি হল না। সাহু গিয়ে মেয়েটির গলা জড়িয়ে নিলে, মেয়েটিও সাহুর কোমর জড়িয়ে ধরলে। এইভাবে তারা অনেকক্ষণ দরবার ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তাদের মধ্যে চুপি চুপি কি কথা হলো তারাই জানে। খুব সম্ভব সাহু তার অসামান্য শৌর্য বীর্যের কথা খুব ফলাও করে ব্যাখ্যা করে মেয়েটির ছোট্ট প্রাণটুকু জয় করে নিচ্ছিল। আর মেয়েটিও বোধ হয় নিঃসংশয় সহানুভূতি এবং প্রশংসা দ্বারা সাহুর বীর হৃদয় সম্পূর্ণ বশীভূত করে ফেলছিল। এদিকে গানের মজলিস তখন ঢিলে হয়ে এসেছে। বৃদ্ধ গায়ক 3 পাত্র গুলাবি শরবত খেয়ে কিংখাপের তাকিয়া হেলান দিয়ে বসে হাঁপাচ্ছেন। এমন সময় এই দুটি ছেলে মেয়ে গলা জড়াজড়ি করে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। এতগুলো লোক চারিপাশে বসে আছে, কিন্তু সেই দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। নিজেদের কথাতেই তারা মশগুল। বৈঠকে যারা বসেছিলেন তাদের সকলের মুগ্ধ দৃষ্টি একসঙ্গে তাদের উপরে গিয়ে পড়ল। হে কি অপূর্ব আবির্ভাব! আজ দোলের দিনে সত্যি কি বৃন্দাবন লীলা তাদের চোখের সামনে অভিনীত হচ্ছে। সকলে চোখ মুছে দেখলেন। তাই তো, ছেলেটির বর্ণ নব জলধর শ্যাম, আর মেয়েটি বিদ্যুল্লতার মতো গৌরী। মেয়েটির হঠাৎ কি খেয়াল হলো, সে আতর দানে তার ছোট্ট চাঁপার কলির মতো আঙুল ডুবিয়ে সাহুর নাকের নিচে আঙুলটি বুলিয়ে দিলে। সাহুও আদর আপ্যায়নে কম যাওয়ার পাত্র নয়। সে চাঁদির থালা থেকে এক মুঠো আবির তুলে নিয়ে সযত্নে মেয়েটির মুখে কপালে মাখিয়ে দিলে। সকলে আনন্দে জয়ধ্বনি করে উঠলেন, রাধা গোবিন্দজি কি জয়। লখুজি আর মালুজি ছাড়া আর কেউ জানতেন না এ ছেলে মেয়ে দুটি কে। লখুজি উচ্চ হাস্য করে উঠলেন। তারপর দুটিকে কাছে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বললেন,
রাধা গোবিন্দজি নয়, এরা আমার মেয়ে আর মালজির ছেলে। বন্ধুগণ, এ দুটির বিয়ে হলে কেমন মানায় বলুন তো? লখুজি পরিহাস ছলেই কথাটা বলেছিলেন। তাছাড়া গুলাবি শরবতের নেশাও অল্প বিস্তর ছিল। তাঁর কথা শুনে সকলে হেসে উঠলেন, কিন্তু মালজি ভোঁসলে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে করজোরে সকলকে বললেন, মহাশয়গণ, আপনারা সাক্ষী থাকুন, লখুজি তাঁর কন্যাকে আমার পুত্রের সঙ্গে বাগদত্তা করলেন। সকলে অবাক হয়ে রইলেন। লখুজির নেশা ছুটে গেল। তার মুখে আবির প্রলেপের ভিতর থেকে ক্রোধ কালো হয়ে উঠল। তাঁর মেয়েকে, দেবগিরির রাজবংশের মেয়েকে, যে মালজির মতন একজন সামান্য প্রাণী নিজের পুত্রবধূ করবার স্পর্ধা দেখাতে পারে, এ তাঁর কল্পনারও অতীত। কিন্তু তবু কথাটা যে তাঁর মুখ থেকেই বেরিয়ে গেছে, এ কথাও অস্বীকার করা চলে না। মালজির দিকে কটমট করেছে লখুজি বললেন, মালজি, তুমি পাগলের মতন কথা বলছো। আমার মেয়ে রাজার ঘরে পড়বে? মালজি পূর্ববৎ জোর করে বললেন, আমার ছেলে আপনার মেয়ের মুখে আবির দিয়েছে, আপনার মেয়ে আমার ছেলের মুখে আতর দিয়েছে। তারপর আপনি তাদের কোলে নিয়ে যা বলেছেন তা উপস্থিত সকলেই শুনেছেন। ধর্মত আপনার মেয়ে আমার ছেলের বাগদত্তা। এখন যদি আপনি সে কথা প্রত্যাহার করতে চান, করুন, আমার আপত্তি নেই। ক্রোধে লখুজি আসন ছেড়ে লাফিয়ে উঠলেন, কিন্তু মুখ দিয়ে তাঁর কথা বেরোল না। একবার সকলের মুখের দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু তাঁদের মনোভাব বুঝতেও বিলম্ব হল না। সকলেই নীরবে মালজির কথার সমর্থন করছেন। লখুজি নিজের মেয়েকে কোলে তুলে নিয়ে ঝড়ের মতো অন্তঃপুরে চলে গেলেন। মালজিও ছেলে নিয়ে ঘরে ফিরে এলেন। চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে লখুজির মেয়ে প্রকাশ্য দরবারে মালজির ছেলের বাগদত্তা হয়েছে। কথাটা অবশ্য বেশি দিন চাপা থাকতো না, প্রকাশ হয়ে পড়তই। কিন্তু এমনই তোমার ঠাকুরদার উদ্যম আর তৎপরতা যে সপ্তাহ মধ্যে মহারাষ্ট্রের সর্বত্র এই সুসংবাদ প্রচার হয়ে পড়ল। জনপ্রাণীরও জানতে বাকি রইল না। লখুজি নিষ্ফল ক্রোধে ফুলতে লাগলেন। মালজির সঙ্গে তাঁর ঝগড়া হয়ে গেল, এমনকি মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন, মালজির মতন ধড়িবাজ অকৃতজ্ঞ লোককে তিনি আর কোনো সাহায্য করবেন না, বরং তার যাতে অনিষ্ট হয় সেই চেষ্টাই করবেন। তাঁর প্রতিজ্ঞা কিন্তু রইল না। যতই বছরের পর বছর কেটে যেতে লাগল, ততই তিনি বুঝতে পারলেন চতুর মালজি তাকে কি বিষম ফাঁদে ফেলেছে। তিনি বুঝলেন, অন্যত্র মেয়ের বিয়ে দিলে মেয়ে সুখী হবে না। যত তার বয়স বাড়ছে, সাহু ছাড়া আর কেউ যে তার স্বামী হতে পারে না, এই ধারণা তার মনে ততই দৃঢ় হচ্ছে। তাছাড়া অন্যের বাগদত্তা মেয়ে কেউ জেনে শুনে বিয়ে করতে চায় না। দু চারটে ঘরানা ঘরে সম্বন্ধ করতে গিয়ে লজ্জা পেয়ে লখুজিকে ফিরে আসতে হলো। শেষ পর্যন্ত তিনি দেখলেন, সাহু ছাড়া জিজার গতি নেই। এইভাবে 9-10 বছর কেটে গেছে। মালজি কপালের জোরে
এবং বুদ্ধি বলে খুব উন্নতি করেছেন, বিষয় সম্পত্তিও হয়েছে। লক্ষুজির বিদ্বেষ অনিচ্ছা ক্রমেই কমে আসতে লাগল। তারপর একদিন মালতীকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, ভাই, আমারই ভুল, জিজাকে তুমি তোমার ছেলের জন্য নিয়ে যাও। ব্যাস, আর কি, এইখানেই গল্প শেষ। মালতীর মতলব সিদ্ধ হলো। মহা ধুমধাম করে তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিয়ে হয়ে গেল। তখন তোমার মার বয়স 13 বৎসর আর শাহুর 15। বিয়ের রাত্রে তোমার মার গর্বোজ্জ্বল হাসি ভরা মুখ আমার আজও মনে আছে। তবে একথা ঠিক যে জন্মান্তরের সম্বন্ধ না হলে এত বাধা বিঘ্ন অতিক্রম করে, এত বড় সামাজিক পার্থক্য লঙ্ঘন করে এ বিয়ে কখনোই হতে পারত না। তোমার মা বাবা পূর্বজন্মেও স্বামী স্ত্রী ছিলেন। বৃদ্ধ দাদু মৌন হইলেন। কিছুক্ষণ কোনো কথা হইল না। দুইজনে নীরবে চলিলেন। অন্ধকার তখন বেশ গাঢ় হইয়াছে। পাশের লোকও স্পষ্ট দেখা যায় না। দাদু লক্ষ্য করিয়া দেখিলেন, বালক 2 কর যুক্ত করিয়া ললাটে ঠেকাইয়া বারংবার কাহার উদ্দেশ্যে নমস্কার করিতেছে। দাদু কথা কহিলেন না। অপূর্ব আবেগ ভরে তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। কিয়ৎকাল পরে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া অর্ধস্ফুট স্বরে বালক বলিল, কি সুন্দর গল্প! আমার মার মতন এমন মা পৃথিবীর আর কারও নেই, না দাদু? দাদু সংযত কণ্ঠে বলিলেন, না, তোমার মায়ের মতো এমন অসামান্যা নারী আর কোথাও নেই। সেই 3 বছর বয়স থেকে আজ পর্যন্ত দেখে আসছি, এমনটি আর দেখিনি। পূর্ণ হৃদয় লইয়া দুইজনে নীরব রহিলেন। ক্রমে পুনার আলোক নিকটবর্তী হইতে লাগিল। পথ সমতল ও অনুদ্ঘাত হইল। অশ্বদ্বয় আশু গৃহে পৌঁছিবার আশায় দ্রুত বেগে চলিতে আরম্ভ করিল। পুনা পৌঁছিতে যখন পাদক্রোশ মাত্র বাকি আছে, তখন কে একজন সম্মুখের অন্ধকার হইতে উচ্চ কণ্ঠে হাঁকিল, হো শিব্বা, হো হো দাদোজি। বালক শিব্বা চমকিয়া উঠিয়া সানন্দে চিৎকার করিয়া উঠিল, তা না, তা না। তারপর তীর বেগে সম্মুখে ঘোড়া ছুটাইয়া দিল। অন্ধকারে তানাজি মালেশ্বর ঘোড়ার উপর বসিয়াছিল। শিব্বা প্রায় তাহার ঘাড়ের উপর গিয়া পড়িল। তানাজি তিরস্কারের সুরে বলিল, আজ কি আর বাড়ি ফিরতে হবে না? কোথায় ছিলে এতক্ষণ? মা কত ভাবছেন, শেষে আর থাকতে না পেরে আমাকে পাঠালেন। শিব্বা ঘোড়ার উপর হইতেই তানাজির গলা জড়াইয়া ধরিয়া বলিল, মা কোথায় রে তানা? তানাজি বলিল, কোথায় আবার, বাড়িতে দোরগোড়ায় দাঁড়িয়ে পথের পানে চেয়ে আছেন। তোমার এত দেরি হলো কেন? গলা খাটো করিয়া বলিল, দেওরামের সঙ্গে দেখা হলো নাকি? ওদিকের কি খবর? কবে? শিব্বা অন্যমনস্কভাবে বলিল, খবর ভালো, অমাবস্যার রাত্রে সব ঠিক হয়েছে। চল তা না, শিগগিরই বাড়ি যাই। মাকে সমস্ত দিন দেখিনি, ভারী মন কেমন করছে। তুই কিশোর বন্ধু তখন নীর প্রতিগামী পাখির মতো দ্রুত বেগে গৃহের দিকে অগ্রসর হইল। বৃদ্ধ দাদোজি কুণ্ডু
বহুদূর পশ্চাতে পড়িয়া রহিলেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org